একদম ঠোঁটকাটা মানুষ সরাসরি শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। ভিডিওটি দেখুন, ব্যাপক শেয়ার করুন। মেদিনীপুর জনসভা থেকে একদম প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম হুঙ্কার দিচ্ছে তৃণমূল সরকারকে, 2026-এ দাঁড়িয়ে তিনি হিন্দু রাষ্ট্র গঠন করবেন। শীতকাল আসলে ওর মাথার তারটা কেটে যায়। দেখুন, আপনি যে ইন্টারভিউ নিচ্ছেন, আপনার এই তারটা জোড়া আছে, যার জন্য সাউন্ডটা যাচ্ছে। শুভেন্দুর মাথার তারটা কেটে গেছে, এটা নতুন না। প্রতি বছর শীতকাল আসলে ওর মাথার তার কেটে যায়। 2022 থেকে সমানে চিৎকার করে যাচ্ছে, 22-এর ওই 12ই ডিসেম্বর অমুক হবে, 19শে ডিসেম্বর অমুক হবে, অতই ডিসেম্বর অমুক হবে। তো ডিসেম্বরের পর ডিসেম্বর পেরিয়ে যায়, শুভেন্দু অন্যের বিয়েতে গিয়ে সাক্ষী দেয়, কৌস্তব বাগচির বিয়েতে গিয়ে সাক্ষী দেয়। ওর বিয়েও হবে না, ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নও পূরণ হবে না। এই তার কাটাগিরি করতে করতে রাজ্য রাজনীতির এমন খেলো পর্যায়ে নামিয়ে নিয়েছে শুভেন্দু অধিকারী, ওর নিজের দলকে গুরুত্ব দিচ্ছে না। নরেন্দ্র মোদী ঘাত ধাক্কা দিয়েছে, মুখদর্শন করছে না। অমিত শাহ সেদিনকে শিলিগুড়িতে এসেছিল, অমিত শাহ ওকে দেখা করবার অনুমতি পর্যন্ত দেয়নি। সামগ্রিকভাবে রাজ্য বিজেপিতে শুভেন্দু কোণঠাসা হতে হতে এই জায়গায় পৌঁছেছে, অনুপম হাজরার মতো তৃতীয় স্তরের নেতারা পর্যন্ত শুভেন্দুকে বকারি করছে। দিলীপ ঘোষের নেতৃত্বে যারা রাজনীতি করতো তারা প্রকাশ্যে দাঁড়িয়ে আমরা দিলীপ ঘোষের অনুগামী বলে আলাদা ফেসবুক পেজ খুলে শুভেন্দুকে গালিগালাজ করছে। শুভেন্দুকে আমাদের কিছু বলতে হচ্ছে না, বরং আমরা চাইবো শুভেন্দুর মতো নেতা বিজেপি অলঙ্করণ করে থাকুক। শুভেন্দু থাকলে তৃণমূল নিশ্চিন্ত। শুভেন্দু আমলে, দিলীপ ঘোষের আমলে 2টো এমপির দল ছিল বিজেপি, সেখান থেকে 18টা এমপি হয়েছিল। শুভেন্দু সাজানো বাগান পেয়েছিল। ওই পাগলা গরু হলে যা হয় দেখবেন, বাগানের সব ফুল গাছ খেয়ে নেয়, উপরে ফেলে। শুভেন্দু বিজেপির বাগানটাকে তছনছ করে দিয়েছে। শুভেন্দু পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। যত শুভেন্দু বিজেপিতে থাকবে, বিজেপি তত উচ্ছন্নে যাবে, তত আমাদের আনন্দ হবে। শুভেন্দু অধিকারী আমাদের লক্ষ্মী পেঁচা। কিন্তু এই যে বারংবার তিনি বলছেন যে ঘরে ঘরে গীতা বিতরণ করা হবে, দুনিয়ার এক হিন্দু, সকল হিন্দু এক হও, এই যে কথা তিনি ক্রমশ জনসভা থেকে বলে যাচ্ছেন। সেকুলার দেশ আমাদের ভারতবর্ষ, এবং পশ্চিমবঙ্গকেও সেকুলারিটি মেনটেন করে রাখা হয়েছে পশ্চিমবঙ্গতে। তো সেইখানে দাঁড়িয়ে এরকম হুঙ্কার কতটা ফলপ্রসূ, আদৌ কি হবে নাকি আবার ভরাডুবি হবে বঙ্গে বিজেপি? আপনি যদি মনে করেন শুভেন্দু অধিকারী স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্যদেবের মতাদর্শে দীক্ষিত হয়ে হিন্দু ধর্মের প্রবক্তার কথা বলছে, তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি। শুভেন্দু অধিকারী কারুর না, ও না হিন্দুর, না মুসলমানের, না যখন তৃণমূল ছিল তৃণমূলের, না আজকে বিজেপি। শুভেন্দু কারুর না, শুভেন্দু নিজের ধান্দা ছাড়া অন্য কারুর নয়। আমরা একটা কথা খুব পরিষ্কার বলছি, শুভেন্দু বলছে এখন গীতা বিতরণ করতে। শুভেন্দুর পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য শুভেন্দু এই কথাগুলো বলছে। ও যদি দেখে আগামীকাল আইএসএফে যোগদান করলে, যদিও রাজনৈতিক যে স্বার্থের জন্য, যে উদ্দেশ্যের জন্য রাজনীতি করছে, সেই খোয়াব পূর্ণ হবে, তাহলে দেখবেন আগামী দিন ও আইএসএফের পতাকার তলায় গিয়ে বলবে কোরআন বিতরণ করার কথা। শুভেন্দু অধিকারীরা কোনো ধর্মের হয় না, শুভেন্দু অধিকারীরা কোনো দলের হয় না। এরা ক্রমাগত দল বদলায়, এরা মতাদর্শ বলে কিছু থাকে না, এরা ধান্দাবাজির জন্য নিজেদের স্ট্যান্ড পয়েন্ট বদলায়। শুভেন্দু অধিকারী একজন রেপুটেড ধান্দাবাজ, যাকে নিজের খবরের কাগজে মুড়িয়ে টাকা তুলতে দেখা গিয়েছিল। সেই স্টিং অপারেশন থেকে বাঁচার জন্য যে পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকে, তার থেকে জ্ঞানের বাণী শুনবো না। ও কোনো হিন্দু, গীতা, পুরাণ, উপনিষদ কিচ্ছু বিতরণ করার রাজনীতি করে না। ও ধান্দাবাজিতে ভোটের অঙ্কে তার রাজনীতি করে, ভোটের অঙ্কে রাজনীতি করে প্রত্যাখ্যাত হয়েছে, আবার প্রত্যাখ্যাত হবে। ওর এই সাম্প্রদায়িক উস্কানি বাংলার মানুষ কোনোদিনই মেনে নেয়নি। বিজেপির ধর্মান্ধের রাজনীতি ভারতবর্ষের মানুষ মেনে নেয়নি বলেই আপকিবার 400 পারকে 240-এ নামিয়ে এনেছে, আর বাংলার মানুষ 18 থেকে বিজেপিকে 12-তে নামিয়ে এনেছে। শুভেন্দু প্রত্যাখ্যাত বাংলার মানুষের কাছে। কিন্তু দেখা যাচ্ছে বঙ্গে এই লোকসভা ভোটের যে ভরাডুবি বিজেপি, সেখান থেকে দেখা যাচ্ছে যে সদস্য সংখ্যা তারা সংগ্রহ করার জন্য উঠে পড়ে লেগেছে। সেখানে কিন্তু একেবারে টেনে টুনেও পাশ করছে না বিজেপি। তো এই টেনে টুনে পাশ করতে পারছে না, তারপরে হিন্দু রাষ্ট্র গঠন করার যে এই মনোভাব বা এই উচ্চাকাঙ্ক্ষা, কি বলবেন? আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে আমার বিয়ে আজ থেকে প্রায় 12 বছর আগে হয়ে গিয়েছিল। কারণ যদি আমার এখন বিয়ে হতো আর সেই বিয়েতে যদি কোনো পাড়ার বিজেপির নেতা খবর পেয়ে চলে আসতো, তাহলে আমার মোবাইলটা কেড়ে নিয়ে বলতো আমি মিস কল দিয়ে দিলাম, আপনি বিজেপির সদস্য হয়ে গেলেন। বিয়েতে উপহার নিয়ে লোকে যায়, বিজেপির নেতাদের দেখলে এখন মানুষ আতঙ্কিত হয়ে থাকে। আমি আপনাদেরও উপদেশ দেবো, আপনাদের যদি বিবাহ না হয়ে থাকে, বিয়েতে আর যাই করবেন, বিজেপির রাজ্য নেতাদের আমন্ত্রণ করার আগে 10 বার ভেবে নেবেন। এমনি আমন্ত্রণ করতেই পারেন সামাজিকতার জন্য, কিন্তু বিয়েতে আমন্ত্রণ করলে একটাই শর্ত, হাতে মোবাইল রাখবেন না, তাহলে গিয়ে সোজা মোবাইল টোবাইল কেড়ে নিচ্ছে। শ্রমিক ভট্টাচার্য
ভট্টাচার্য দেখা যাচ্ছে পাত্রীর হাত থেকে মোবাইল কেড়ে নিচ্ছে, পাত্রী মোবাইল দেবে না, সে বিয়েতে নিজের ফটো তুলছে, শ্রমিক ভট্টাচার্য গিয়ে পাত্রীর হাত থেকে মোবাইল কেড়ে নিচ্ছে, মোবাইল ফোন কেড়ে নিয়ে কি করছে, ছবি তুলছে না, সেলফি তুলছে না, ও মিস কল দিচ্ছে বিজেপির। মানে বিজেপিকে এমন হাস্যকর জায়গায় পৌঁছেছে, মানুষ বিজেপির সদস্য হতে চাইছে না, বিয়ে বাড়িতে ঢুকে গোয়াল ঘরে গুতোগুতির মতো বিয়ে বাড়িতে ঢুকে গুতোগুতি করতে হচ্ছে বিজেপির নেতাদের। লকেট চ্যাটার্জি বিজেপির নেত্রী, সাংসদ ছিলেন, হাজরা মোড়ে সদস্য সংগ্রহ অভিযান, লকেট দিকে দেখা গেল ওর মানে কার্যত টানাটানি করার উপক্রম, দাদা আসুন আসুন আসুন, লোকটাকে ধরে আনলো, বলে কেন দাদা কি হয়েছে, বলে বিজেপির সদস্য হতে মিস কল দিতে হবে। লোকটার পকেটে মোবাইল রয়েছে, বলছে আমার তো মোবাইল নেই। এমন সময় লোকটার পকেটের মোবাইল বেজে উঠেছে, বলছে এই যে আপনার মোবাইল বাজলো, বলে না দাদা এটা আমার না, এটা বউয়ের মোবাইল। মানে এই জায়গায় দাঁড়িয়েছে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানের হাস্যকর জায়গা। বিজেপি সামগ্রিকভাবে রাজনৈতিক খোরাকে পরিণত হয়েছে একটা পার্টি। বিজেপির মিস কল সদস্য অভিযান তাদেরই দিতে হয় যাদেরকে ফিজিক্যাল প্রেজেন্স থাকে না, যাদেরকে রাস্তায় মানুষ দেখলে পায় না। একটা জিনিস ভাবুন, মানুষ কেন একটা রাজনৈতিক দলকে ভরসা করবে? সেই রাজনৈতিক দলের কর্মীদের যদি বিপদ আপদ হয় মানুষ পাশে পায় যাতে, তার জন্য ভরসা করে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কর্মীদেরই পাওয়া যাচ্ছে না, তাদেরই মিস কল দিয়ে সদস্য হতে হচ্ছে। রাস্তায় বিজেপির কর্মীকে দেখা যায় না। একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করার জন্য বিজেপির কর্মীদের পাওয়া যায় না, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরই পাওয়া যায়। একটা রক্তদান শিবির আপনি দেখেছেন বিজেপিকে সাম্প্রতিককালে কোনো রক্তদান শিবির আয়োজন করতে? আপনি ঘুরে দেখুন তৃণমূল কংগ্রেস প্রতি শনি রোববার বা ছুটির দিনে রক্তদান শিবির কোথাও না কোথাও কোনো না কোনো ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে। সামগ্রিকভাবে যারা 365 দিন মানুষের পাশে থাকে না, মানুষও ভোটের দিন তাদের পাশে থাকে না, এটা খুব পরিষ্কার। ইদানিংকালে দেখা গেছে মুসলিম সম্প্রদায়কে একেবারে জঙ্গি বা জেহাদি বলে আক্রমণ করছে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা, কিন্তু সেই বিজেপির যে শীর্ষস্থানীয় নেতারা যে সমস্ত কথা বলছে তারই দেখা যাচ্ছে প্রতিফলন ঘটছে মেন স্ট্রিম কিছু কিছু মিডিয়ার। তারাও একই কথা বলছে যে মুসলিমরা জঙ্গি, এরকমভাবেই কথা বলা তারা প্রবণতা দেখাচ্ছে। কি বলবেন? দেখুন, এইটা তো ভারতবর্ষে নতুন কিছু নয়। ধরুন আজকে আপনি আপনার চ্যানেলের নাম ডি নিউজ বাংলা, আপনি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করছেন, আপনার গদি মিডিয়ার তকমার বাইরে বেরিয়ে এসেও যে সংবাদ পরিবেশন করা যায়, আমি কুর্নিশ জানাই রবিশ কুমারকে, যিনি পথ দেখিয়েছেন। সব চ্যানেল কিনে নিয়েছিল সর্বভারতীয় স্তরে, এনডিটিভি কিনতে পারেনি বিজেপি। এনডিটিভির মালিককে এয়ারপোর্টে সস্ত্রীক ডিটেন করিয়েছিল, রেড করিয়েছিল এজেন্সি দিয়ে, বাধ্য করেছিল চ্যানেল বিক্রি করতে আদানি গ্রুপের কাছে। আম্বানি আদানির হাতে ভারতবর্ষের এই মুহূর্তে বড় বড় চ্যানেলগুলোর প্রায় 70% অংশীদারিত্ব। তার বাইরে দক্ষিণ বেশ কিছু গ্রুপ আছে যারাও ব্যাক বাই বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি কর্পোরেট মিডিয়া বলতে কোট আনকোট যা বোঝায় তার 90% বেশি মনোপলি বিজেপির হাতে এই মুহূর্তে ডাইরেক্টলি কন্ট্রোল। তো আপনি আশা করেন সেই চ্যানেল নিরপেক্ষ সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে? তারা পারবে না। তাদের সঞ্চালকদের ইচ্ছে থাকলেও তারা করতে পারবে না, কারণ চ্যানেল পলিসি, কর্পোরেট চ্যানেলের মালিকের পলিসি তাকে বাধ্য করবে বিজেপির মনপসন্দ খবর পরিবেশন করতে। যার জন্য দুর্ভাগ্যক্রমে এই বাংলাতেও এক একটা বড় বড় চ্যানেল গোষ্ঠী তারা পর্যন্ত কার্যত বিজেপির কাছে নতি স্বীকার করে, এটা খারাপ লাগে যে একেবারে কমিউনাল লাইনে কমিউনাল সেকশন মেনটেন করে তারা খবর পরিবেশন করছেন, কিন্তু তারা প্রত্যাখ্যাত হচ্ছেন। কেন বলছি জানেন? এনডিটিভিকে কিনতে পারেনি, এনডিটিভিকে কিনেছিল, রবিশ কুমারকে কিনতে পারেনি। রবিশ কুমার যখন এনডিটিভি ছেড়ে দেন, তারপরে রবিশ কুমার নিজের ইউটিউব চ্যানেল চালু করেন। আজকে রবিশ কুমারের ইউটিউবে ফলোয়ার এনডিটিভির অন্তত 10 গুণ। শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম কোন জায়গায় পৌঁছতে পারে লোকসভা ভোটের আগে ধ্রুব রাঠিরা দেখিয়ে দিয়েছেন, আকাশ ব্যানার্জি তার দেশভাগ চ্যানেল দেখিয়ে দিয়েছে, হাজার হাজার ইউটিউবার। আমরা নিজেরাও ইউটিউবে চ্যানেলে আমাদের বক্তব্য রাখি, মানুষ গ্রহণ করেন। এই আপনাদের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আসছেন, আপনাদের মিডিয়া তো দেখছে মানুষ। আপনার মিডিয়া 10,000, 15,000, 20,000, 50,000, 1 লাখ লোক দেখছে। এরকম ছোট ছোট চ্যানেলগুলো প্রত্যেকের নিজস্ব ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে, যাদের কারুর ভিউয়ার হয়তো 50,000, কারুর 1 লাখ, কারুর হয়তো 10,000, কারুর 20,000। কিন্তু এই যেটা বৃহৎ জনগোষ্ঠী, তারা গদি মিডিয়ার খবর দেখতে চাইছে না, তারা সত্যিকারের নিউজ চাইছে। সেখানেই আসার আলো আজকে এই ধরনের ইউটিউব পোর্টালগুলো। যতই ওরা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা করুক, ভারতবর্ষ এটা সংবিধান মেনে চলা দেশ। এখনও এই দেশের বুকে 54% মানুষ, 56% মানুষ এই গত লোকসভা নির্বাচনেও সাভারকারের উপরে আম্বেদকরকে স্থান দিয়েছে। এনডিএ বিজেপি সহ তারা 44% ভোট পেয়েছে, বাকি গোটা অপোজিশন ইউনাইটেডলি 56% ভোট পেয়েছে। অর্থাৎ এখনও এদেশের মেজরিটি মানুষ তারা সংবিধানকে মান্যতা দিয়ে চলেন, তারা ধর্মনিরপেক্ষ আদর্শ মেনে চলেন
এবং তারা প্রকৃত খবর দেখতে পছন্দ করেন বলেই আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব মিডিয়ার এত রমরমা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সত্যনিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করুন, দেখবেন ওই বড় বড় কর্পোরেট মিডিয়া বাইরে গিয়ে মানুষ আপনাদের সংবাদ দেখছে, যদি আপনাদের সংবাদে সত্যতা থাকে। কিন্তু এইভাবে যে বারংবার দাগিয়ে দেওয়া হচ্ছে মুসলমান সম্প্রদায়কে জঙ্গি বা জেহাদি বলে, এই নিয়ে কি বলবেন? যখনই জনতা চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধেরও বাদ্য। আজ থেকে 50 বছর আগে লেখা কবিতার লাইন সমর্শের। যখনই নির্বাচন আসবে বা সামনে আসার কথা চলবে, তখনই জানবেন বিজেপিকে হিন্দু মুসলমানের ভাগাভাগি রাজনীতি করতে হবে। ভারত পাকিস্তানে যেতে হবে অথবা ভারত বাংলাদেশে যেতে হবে। ওরা ভারত চীন বলবে না, কারণ তাহলে পলিটিক্যাল বেনিফিট পাবে না, কারণ চীন তো ইতিমধ্যে ডোকলাম সহ একাধিক জায়গায় ভারতের ভূখণ্ড দখল করছে, নিজের নাক টান কাটা যাবে তো। আর চীন বললে হিন্দু মুসলমান তাসটা খেলা যাবে না। তাই জন্য ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ সামনে দেখালে পরে হিন্দু ভোট কনসলিডেটেড হতে সুবিধা হয়। তাই জন্য বিজেপির চিরাচরিত রাজনীতি, ওরা অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলবে না, ওরা বেকার যুবকের কর্মসংস্থানের কথা বলবে না, কারণ সেটা হলে নরেন্দ্র মোদীর ধাপ্পাবাজিগুলো ধরা পড়ে যাবে। তাই জন্য ওরা বেসিক রাজনীতির যে চাহিদা, সেই চাহিদার কথা না বলে এরা এই ধরনের রাজনীতির কথাই বলবে, যে রাজনীতি মানুষে মানুষে বিভাজন করতে শেখায়। সেই রাজনীতি ভারতবর্ষের মানুষ আসার কথা প্রত্যাখ্যান করেছেন। তাই আপকি বার 400 পার 240-এ আটকে দিয়েছেন ভারতবর্ষের মানুষ।